প্রিয় ছাত্রছাত্রী, আমি এই মুহূর্তে অন্বেষণ ইউটিউব চ্যানেলের ক্লাসরুমে তোমাদের জন্য একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য হাজির হয়ে গেছি। তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিকে সবেমাত্র ভর্তি হয়েছ, আর ভর্তি হয়েছ এমন একটা পরিস্থিতিতে যখন তোমাদের ক্লাস বন্ধ, তো স্বাভাবিক কারণে তোমরা খুব চিন্তায় রয়েছ। তোমাদের চিন্তাটা কিছুটা হলেও দূর করার জন্য আমার এই চ্যানেল গত প্রায় 1 মাস হলো আমি শুরু করেছি। তোমাদের জানিয়ে রাখি, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যতগুলি অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায়গুলির আমি টিউটোরিয়ালগুলো এই চ্যানেলে আমি আপলোড করে দেব, তবে ধীরে ধীরে একের পর এক। তো বুঝতেই পারছো তোমাদের দুশ্চিন্তার খুব একটা কারণ নেই, কারণ জীববিদ্যার মতো এত সুন্দর ইন্টারেস্টিং কোনো সাবজেক্ট আর নেই। তাই তোমাদেরকে বলবো, আমার পরামর্শ অনুযায়ী যদি একটু তোমরা চলো, তাহলে ক্লাস 11 এবং 12-এর জীববিজ্ঞানের কোনো সমস্যা তোমাদের সামনে হাজির হবে না। তোমাদের একটা কাজ করতে হবে, যেহেতু সারা বছর পর পর আমি অধ্যায়গুলির টিউটোরিয়ালগুলো এখানে আপলোড করব, সেই কারণে তোমরা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা ইমিডিয়েটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও। সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, প্রতি রবিবার বিকাল 4টায় তোমরা যারা কুইজ ভালোবাসো তাদের জন্য একটা সুখবর রয়েছে। প্রত্যেক রবিবার বিকাল 4টায় এই চ্যানেলে অনলাইন কুইজ প্রতিযোগিতা হয়। তো সেই কুইজ প্রতিযোগিতায় তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অংশগ্রহণ করতে পারো। সেই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশানটিকে অন করার অত্যন্ত প্রয়োজন। ওকে, তাহলে এবার আমরা আজকের বিষয়বস্তু ঢুকে পড়ি। তোমরা ইতিমধ্যেই এই অধ্যায়ের জীবনের বিজ্ঞান অধ্যায়টির উপরে বা অধ্যায়ের অংশটির উপরে তোমরা একটা ভিডিও পেয়ে গেছো। আজকে তোমাদের যে আলোচনার বিষয়বস্তু হলো জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কি না, বায়োডাইভার্সিটি শব্দটির বাংলা তোমরা জানলে জীব বৈচিত্র্য। জীব এবং বৈচিত্র্য অর্থাৎ বৈচিত্র্যময় জীব, বিভিন্ন প্রকার জীব। সারা পৃথিবীতে প্রচুর ধরনের জীব রয়েছে। এই যে অসংখ্য জীব, তাদের অসংখ্য রকমের বৈশিষ্ট্য, তাদের অসংখ্য রকমের চালচলন, তাদের অসংখ্য রকমের খাদ্যাভ্যাস, তাদের অসংখ্য রকমের বসতি বা বাসস্থান বা বসবাসের অভ্যাস, এই সব কিছুকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি, বৈচিত্র্যময়। তাহলে এমন কিছু কঠিন জিনিস নয়, অর্থাৎ বিভিন্ন ধরনের জীব রয়েছে আমাদের পৃথিবীতে বা কোনো একটা পরিবেশে, যাকে তোমরা বাস্তুতন্ত্র হিসেবে পড়ে এসছো, সেই ধরনের কোনো একটা বাস্তুতন্ত্রে একাধিক টাইপের জীব রয়েছে, একাধিক প্রকার জীব রয়েছে। সেই একাধিক প্রকারের জীব যখন কোনো একটা পরিবেশে বা বাস্তুতন্ত্রের ভিতরে থাকছে, তাদেরকে একত্রে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। এখন এই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটিকে যদি এক কথায় বলি কি হবে না, বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা পরিবেশে যে সকল জীব বসবাস করে তাদের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, যে প্রকারভেদ দেখা যায়, তাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। এখন এই জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি 3 প্রকারের হয়। জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য, 2 স্পেসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈশিষ্ট্য, এবং 3 ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কি?
না কোনো একটা পরিবেশে একটা প্রজাতির একাধিক জীব থাকে, তোমরা জানো। ধরো আমরা মানুষ, আমরা একটা পরিবেশে, আমাদের পাড়া বলো বা আমাদের একটা এলাকা বলো, আমাদের অঞ্চল বলো, সেখানে একাধিক মানুষ আছে। প্রত্যেকটা মানুষ কিন্তু আবার ভিন্ন রকমের। তোমার সঙ্গে আমার কোনো মিল নেই, তোমার সঙ্গে তোমার বন্ধুর কোনো মিল নেই। তোমার বন্ধুর সঙ্গে তার পাশে যে বন্ধুটি বসে রয়েছে, তার যে বন্ধু রয়েছে, সে হয়তো তোমার বন্ধু নয়, তোমার সহপাঠী, কিন্তু দেখো তার সঙ্গে তার মিল নেই। কোনো না কোনো বৈশিষ্ট্যের ফারাক তো রয়েছে। তোমরা পড়েছো তো ভেদ বা প্রকরণ, ক্লাস 10-এ পড়ে এসছো। তাহলে এই যে ফারাক, এর কারণ কি না জিন। তার মানে আমরা যদি শুধু মনুষ্য প্রজাতিটাকে ধরি, তাতেই দেখা যাবে যে প্রচুর পরিমাণে জিন রয়েছে। আমার শরীরে যে যত প্রকারের জিন রয়েছে, তোমার শরীরে গিয়ে আবার নতুন ধরনের কিছু জিন পাবো, কিছু জিন কমন পাবো, কিছু জিন আবার আলাদা পাবো। এইভাবে যখন একটা নির্দিষ্ট অঞ্চল বা বাস্তুতন্ত্র বা একটা পরিবেশে, সে মানুষ হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, কিংবা কোনো উদ্ভিদ, আম, জাম, কাঁঠাল, যে কোনো গাছ হতে পারে, যে একাধিক প্রজাতির একাধিক সদস্য রয়েছে, তাদের মধ্যেকার জিন ভ্যারাইটি, রূপভেদ, সেটাকে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলছে না কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের বা বাস্তুতন্ত্রের বলতে পারো বা পরিবেশের বলতে পারো, যে প্রজাতিরা থাকছে, সেই প্রজাতির বৈচিত্র্যকে বা প্রকারকে প্রজাতিগত বৈচিত্র্য বলা হচ্ছে। যেমন ধরো আমাদের এখানে একটা পাখি দেখা গেল, আবার পাখির সঙ্গে অন্য প্রজাতির পাখি রয়েছে, একটা প্রজাতির পাখির সঙ্গে অন্য প্রজাতির পাখি রয়েছে। কাকের সঙ্গে দোয়েল রয়েছে, ফিঙে রয়েছে, কোকিল রয়েছে, শালিক রয়েছে। সেই পরিবেশে আবার মানুষও আছি আমরা, ব্যাঙ আছে, সাপ আছে, ইঁদুর রয়েছে। আবার সেই পরিবেশে উদ্ভিদ রয়েছে, উদ্ভিদেরও আবার বিভিন্ন রকম প্রজাতি রয়েছে। তাহলে এই যে প্রজাতির বিভিন্নতা একটা নির্দিষ্ট অঞ্চলে, এটাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন রকম বাস্তুতন্ত্র দেখা যায়। যেমন ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু গুলাবে না, খুব সহজ জিনিস। ধরো ছোট্ট একটা জায়গার কথা ভাবো, তোমার বাড়ির কথাটাই ভাবো। তোমার বাড়িতে একটা পুকুর রয়েছে, পুকুর ছাড়া একটা বাস্তু রয়েছে, যেটাকে আমরা বাস্তু বলি। বাড়ি ছাড়া, বাড়ির পাশাপাশি উঁচু জায়গাটাকে বাস্তু বলি। তাহলে ওই রকম একটা জায়গা রয়েছে। আবার দেখা গেল কোথাও একটা বাগান রয়েছে, আবার একটু দূরে দেখা গেল তোমাদের গ্রামেই একটা ছোট্ট বন রয়েছে নদীর ধারে। তাহলে এই যে বিভিন্ন রকমের বাস্তুতন্ত্র, জলাশয়ের বাস্তুতন্ত্র আর স্থলভাগের বাস্তুতন্ত্র এক নয়। স্থলভাগে তোমার বাড়ির পাশে যে বাস্তুতন্ত্র বা তোর বাড়িকে নিয়ে যে বাস্তুতন্ত্র, তার সঙ্গে তোমার পাড়াতে যে ছোট্ট বনটি রয়েছে বা একটা ছোট্ট জঙ্গল রয়েছে নদীর পাশে, সেটার বাস্তুতন্ত্রটা একরকম হবে না। বাস্তুতন্ত্র মানে কি? একটা নির্দিষ্ট জায়গা, তার সেখানকার বিভিন্ন রকম তার জীব, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, এদের নিয়ে হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে এক একটা বাস্তুতন্ত্রের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য এক এক রকমের। তাহলে এই বৈচিত্র্যটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটা আবার 3 রকমের হয়। একটাকে বলা হচ্ছে আলফা বৈচিত্র্য, একটা বিটা বৈচিত্র্য, একটা গামা বৈচিত্র্য। একটা ছোট্ট অঞ্চল, ক্ষুদ্র অঞ্চলের যখন আমরা আলোচনা করব বা তার জীবগোষ্ঠীর বৈচিত্র্য নিয়ে যখন আলোচনাটা হবে, তখন সেটাকে বলা হবে আলফা বৈচিত্র্য। একটা জলাশয়ের বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠী নিয়ে আলোচনা হলো, এটা আলফা বৈচিত্র্য হতে পারে। একটা ছোট্ট বন, তার ভেতরে উদ্ভিদ প্রাণী যারা রয়েছে তাদের নিয়ে যখন সেই জীবগোষ্ঠীর বৈচিত্র্য নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন সেটাকে আলফা বৈচিত্র্য বলছে, বা সেই জীব গোষ্ঠীর বৈচিত্র্যটিকে বলা হচ্ছে আলফা বৈচিত্র্য, আলফা ডাইভার্সিটি। ওই ধরনের কয়েকটা বাস্তুতন্ত্রকে নিয়ে নেওয়া হলো।
নিয়ে যখন একটা একটু বৃহৎ বাস্তুতন্ত্র বা একটা বৃহৎ অঞ্চলের জীবগোষ্ঠীকে একসঙ্গে ধরা হলো, তখন সেটাকে বলা হলো বিটা বৈচিত্র্য। ধরো আমার গ্রামের বৈশিষ্ট্যটাও নেওয়া হলো, সেখানে বেশ কিছু জলাশয় রয়েছে, আমার বাড়ির জলাশয়, তোমার বাড়ির জলাশয়, তোমার বন্ধুর বাড়ির জলাশয়, তোমার বাড়ির বাগান, আমার বাড়ির বাগান, তোমার বাড়ির একটা ফল বাগান রয়েছে, আমার বাড়ি হয়তো ফল নেই, ভেষজ বাগান রয়েছে। তাহলে এই যে বৈচিত্র্য, এইগুলোকে নিয়ে যখন হচ্ছে তখন সেটা করছে বিটা বৈচিত্র্য। আবার এইরকম কতগুলো পাড়াগুলোকে নিয়ে নেওয়া হলো, নিয়ে যখন একটা বৃহত্তর আরও বৃহৎ একটা ভৌগোলিক অঞ্চলকে নিয়ে নেওয়া হলো। ধরো আমি উদাহরণস্বরূপ বলছি আমাদের সুন্দরবন, সুন্দরবনের ভিতরে এরকম ছোট ছোট অনেক পাড়া বা গ্রাম বা অঞ্চল আমরা নিয়ে নিতে পারছি। আবার প্রত্যেকটা গ্রাম বা অঞ্চলের ভেতরে এরকম ছোট 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 বাস্তুতন্ত্র রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে আলফা। পাড়া বা গ্রাম বা অঞ্চলগুলোকে বলা হচ্ছে বিটা, আর সুন্দরবনটাকে বলা হচ্ছে গামা বৈচিত্র্য। অর্থাৎ বৃহৎ ভৌগোলিক অঞ্চলের যখন ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র, একাধিক বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠী যখন এক জায়গায় গিয়ে হাজির হবে, তখন তাদের যে বৈচিত্র্য তাকে বলা হচ্ছে গামা বৈচিত্র্য। এরপরে আমরা আলোচনা করব মেগা ডাইভার্সিটি দেশ কাকে বলছে। মেগা মানে কি বৃহৎ। তোমরা জানো বিষুবরেখার দুপাশে অর্থাৎ কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি, এই যে জোনটা, এই জোনে সূর্য সারা বছর তার কিরণ দিচ্ছে এবং সেই সঙ্গে বৃষ্টিপাতও এইখানটাতে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে। এইখানকার আবহাওয়া যেমন উষ্ণ, তেমন নাতিশীতোষ্ণ, তেমনি শীতল, আবার বৃষ্টিও যথেষ্ট পরিমাণে হচ্ছে। সেই কারণে দেখা গেছে সারা পৃথিবীর এই জোনটাতে, এই অঞ্চলটাতে আলো, উষ্ণতা এবং জল ঠিকঠাকভাবে পাওয়ার জন্য এই জায়গায় বসতি গড়ে উঠেছে বিভিন্ন জীবের, সেটা উদ্ভিদ এবং প্রাণীর বসতি এই জোনটাতে বেশি করে দেখা গেছে। আর এই অঞ্চলের মধ্যে যেসব দেশগুলো রয়েছে সেই জন্য সেই দেশগুলোকে বলা হয় মেগা ডাইভার্সিটি দেশ। অর্থাৎ এই দেশগুলো বেশ প্রচুর পরিমাণ বা বৃহৎ পরিমাণে জীববৈচিত্র্যে সমৃদ্ধ, সেই জন্য একে বলা হচ্ছে মেগা ডাইভার্সিটি দেশ। যেমন কি তোমরা জানো, ভূগোলের ছাত্র, তোমরা ভূগোল পড়ে এসছো, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতবর্ষও রয়েছে। ভারতবর্ষের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে তোমরা জানো, তাহলে ভারতবর্ষ বাদ যাবে না। জীববৈচিত্র্যের আমাদের জনজীবনে, আমাদের মানুষের জীবনে কিংবা পরিবেশ রক্ষায় তার ভূমিকা কি, গুরুত্ব কী? জীববৈচিত্র্য না থাকলে বা এই জীববৈচিত্র্য নিয়ে যদি আমরা কোনো আলোচনা না করতাম বা এটা নিয়ে যদি না ভাবতাম, তাহলেই বা কী ক্ষতি হতো? ক্ষতি হতো, কারণ জীববৈচিত্র্য থাকার জন্য কি কি আমাদের সুবিধা হচ্ছে আমাদের সেটা জানা দরকার রয়েছে। জীববৈচিত্র্য থেকে আমরা কি কি পেতে পারি, আমরা কিভাবে লাভবান হতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো তখন। যেমন ধরো জীববৈচিত্র্যের ভেতরে, বায়োডাইভার্সিটির ভেতরে দু ধরনের মেম্বার প্রথমত আমরা পাই, একটা উদ্ভিদ, একটা প্রাণী। এই উদ্ভিদ কিন্তু খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মানুষের রোগ নিরাময় বলো বা ভেষজ ঔষধের উৎস হিসাবে উদ্ভিদ জগৎকে আমরা ব্যবহার করি, তোমরা জানো। আধুনিক যুগে অনেক ঔষধ ল্যাবরেটরি বা রসায়নগারে প্রস্তুত হচ্ছে, তা সত্ত্বেও বিভিন্ন ওষুধ আমরা আজও উদ্ভিদের কাছ থেকে পেয়ে থাকি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীবজগৎ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। পরিবেশ রক্ষায়, দূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্যের অন্তর্গত যে উদ্ভিদ জগৎ, তাদের ভূমিকা উল্লেখযোগ্য, সেটা তোমরা জানো, পড়ে এসছো অলরেডি। আর জীববৈচিত্র্যের প্রাকৃতিক সৌন্দর্য, যে অঞ্চল জীববৈচিত্র্যে যত ভরপুর, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তত অধিক। আর সেইটা দেখার জন্য, তার সৌন্দর্যটাকে অবলোকন করার জন্য, চোখের শান্তির জন্য মানুষ পর্যটন শিল্প উপরে গুরুত্ব দিচ্ছে। এখন সরকার পর্যটন শিল্পের উপরে গুরুত্ব দিচ্ছে। আমরা মানুষরা সেই আকর্ষণে বারংবার ছুটে গেছি প্রকৃতির কোলে।
আবার যে দেশের জীববৈচিত্র্য দেখো, অর্থাৎ জীববৈচিত্র্য মানেই তো উদ্ভিদ বা প্রাণী, তার মানে প্রাকৃতিক সম্পদ বলতে পারো, যত সমৃদ্ধ, যত বেশি আছে, সেই দেশ অর্থনৈতিকভাবে তত বেশি শক্তিশালী, তাই না? বিভিন্ন প্রকারের জীব আমাদের এই পৃথিবীতে রয়েছে, কিন্তু তার মধ্যে দেখা গেছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জীব স্পেশালভাবে কোনো একটা অঞ্চল জুড়ে রয়েছে। যেমন ধরো আমাদের এখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু পাওয়া যায়, তোমরা জানো। সেই জন্য বলা আছে যে এরকম কিছু কিছু জীব রয়েছে যারা আগে একটা বিশেষ অঞ্চল বা এলাকাতে অবস্থান করে। তো সেই সমস্ত জীবগুলো যদি ওই এলাকায় আস্তে আস্তে করে বিপন্ন হতে থাকে, তাহলে সারা পৃথিবী থেকে সেই প্রজাতিটা একদিন অবলুপ্ত হয়ে যাবে। সেই সব এলাকাগুলিকে সংরক্ষণ করার জন্য অগ্রাধিকার দেওয়া উচিত। এই অর্থে বিজ্ঞানী নরম্যান মায়ার্স 1988 সালে প্রথম হটস্পট কথাটি চালু করলেন। এর শর্ত কি? এই নির্ধারণের শর্তটা কি, বা হটস্পট জোন কোনটাকে করা হবে, সেটা কিভাবে নির্ধারণ করা হবে? না, ওখানে যে জীবগুলো থাকবে সেগুলো আঞ্চলিক প্রজাতি বা স্থানীয় প্রজাতি হতে হবে, অর্থাৎ ওই জায়গাতে তার দীর্ঘকাল বসবাস করছে, এটা হতে হবে। 2, সেই জীবের নিকট ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে হবে, অর্থাৎ তারা অদূর ভবিষ্যতে বিলুপ্ত হতে চলেছে, এই রকম একটা পরিস্থিতি হতে চললে সেই এলাকাকে হটস্পট হিসাবে চিহ্নিত করতে হবে। ভারতবর্ষের বেশ কিছু জায়গাকে আমরা হটস্পট জোন হিসাবে চিহ্নিত করে ফেলেছি ইতিপূর্বেই, দেখে নাও। সেই সঙ্গে আমাদের ভারতবর্ষের বাইরে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোকে আমরা জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে চিহ্নিত করি। যেমন পূর্ব হিমালয় দেখো, উত্তর পূর্ব ভারতে আসাম, সিকিম, নেপাল, ভুটান, এই প্রাচীন ভুটান, এই অঞ্চলগুলিতে প্রাচীন গুপ্তবীজী উদ্ভিদ দেখা যায়, যাদেরকে রক্ষা করা এখন প্রয়োজন হয়ে পড়েছে। পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা হটস্পট। মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালার বিস্তীর্ণ অঞ্চল চিরহরিৎ বৃক্ষে পরিপূর্ণ। ইন্দো বার্মা দেখো হটস্পট। গঙ্গা ব্রহ্মপুত্রের নিম্নভূমি অঞ্চলে স্বাদু জলের কচ্ছপ, বিরল প্রজাতির পাখি দেখা যায়। আর এই যে সুন্দাল্যান্ড হটস্পট, হ্যাঁ, দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা, বর্ণীয় দ্বীপ, এছাড়া নিরক্ষীয় অঞ্চলের দ্বীপগুলোতে, এখানে আমাদের আন্দামানও পড়ে, ম্যানগ্রোভ, অর্কিড, রোডোডেন্ড্রন প্রভৃতি প্রজাতি লক্ষ্য করা যায়। কিস্টোন প্রজাতি। কোনো একটা বাস্তুতন্ত্রে বা কোনো একটা বিস্তীর্ণ অঞ্চলে যেখানে জীববৈচিত্র্যে ভরপুর রয়েছে বা জীববৈচিত্র্যকে সেখানে সংরক্ষণ করা হচ্ছে, এইরকম একটা বাস্তুতন্ত্রে প্রধান যে জীব, গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জীব প্রজাতি, সেই প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে বাস্তুতন্ত্রের অন্যান্য প্রজাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এই ধরনের প্রজাতিকে বলা হচ্ছে কিস্টোন প্রজাতি। ছোট্ট 2 মার্কের প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়, যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, এটাকে বলা হচ্ছে কিস্টোন প্রজাতি। যদি জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, অর্থাৎ এই যে বিভিন্ন প্রকারের জীব আমাদের পরিবেশে রয়েছে, এদেরকে সংরক্ষণ করার ভীষণ দরকার, না হলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বিলুপ্ত হবে। আমরা এখান থেকে খাদ্য উৎপাদন করতে পারবো না, আমরা দূষণ নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না। সেই কারণে এদেরকে সংরক্ষণ করা প্রয়োজন। এই সংরক্ষণ আবার 2 রকমের হয়, একটা এক্স সিটু, একটাকে বলা হচ্ছে ইন সিটু। এক্স আর ইন বুঝতেই পারছো, এক্স মানে বাইরে, প্রাকৃতিক পরিবেশ বা তার জীবটির নিজস্ব পরিবেশ থেকে তুলে নিয়ে যদি কৃত্রিম পরিবেশের মধ্যে তাকে সংরক্ষণ করা হয়, তার বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করে যদি সেখানে তাকে রাখা হয়, তখন সেটাকে বলা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। যেমন চিড়িয়াখানায় তোমরা দেখেছো বিভিন্ন প্রাণীকে সংরক্ষণ করা হচ্ছে, বোটানিক্যাল গার্ডেনে দেখতে পেয়েছো বহু উদ্ভিদকে সেখানে সংরক্ষণ করা হচ্ছে। এইভাবে বিভিন্ন শুক্রাণু এবং ডিম্বাণু সংরক্ষণ করা হয় জার্ম প্লাজম ব্যাংকে। উদ্ভিদের ক্ষুদ্র অংশ যেমন পরাগরেণু, বীজ, এগুলোকেও -196 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা তরল নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করতে পারি
ভবিষ্যতে ব্যবহার করার জন্য, তখন সেই সংরক্ষণের আলাদা একটা নাম আছে, তাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। এটাও 2 মার্কের প্রশ্ন আসে। উদ্ভিদের ক্ষুদ্র অংশ যেমন পরাগরেণু, বীজ, এগুলো সংরক্ষণ তরল নাইট্রোজেনে -196°C। এই সংরক্ষণ পদ্ধতিকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। ইনসিটুটা কি? ইনসিটু কনজারভেশন বা ইনসিটু সংরক্ষণ। যখন কোনো জীবকে তার নিজস্ব পরিবেশে মধ্যে রেখে সংরক্ষণ করা হবে তখন সেটাকে বলা হবে ইনসিটু সংরক্ষণ। যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ প্রভৃতিকে তৈরি করে সেখানে বিভিন্ন প্রজাতির জীবকে সংরক্ষিত করা হচ্ছে। জাতীয় উদ্যান তার বৈশিষ্ট্য কী হতে হবে? তার বৈশিষ্ট্য কী হবে না, ভারত সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভৌগোলিক বস্তু, বনজ সম্পদ, বন্যপ্রাণী এবং সমগ্র বাস্তুতন্ত্র একে সংরক্ষিত করা হবে। শিকার পুরোপুরি নিষিদ্ধ, যেমন উত্তরপ্রদেশের করবেট জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশের কানহা শিবপুরী জাতীয় উদ্যান। অভয়ারণ্য না, এইটা কিন্তু রাজ্য সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। অবলুপ্তপ্রায় প্রাণী এবং উদ্ভিদের বাসস্থান এবং প্রজনন ক্ষেত্র এই জায়গাটি। বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ করতে পারবে, শিকার নিষিদ্ধ। কর্ণাটকের বন্দিপুর, ত্রিপুরার সিপাহীজলা, এইভাবে অভয়ারণ্য সৃষ্টি করা হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলটা কি? সংরক্ষিত বনাঞ্চল ভারত সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। শিকার, গাছ কাটা আইনত অপরাধ। পশ্চিমবঙ্গের চাপড়ামারি, আসামের কাজিরাঙ্গা, গুজরাটের গির, এগুলো হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের উদাহরণ। বাকি রইল বায়োস্ফিয়ার রিজার্ভ। জীববৈচিত্র্য রক্ষায় ইউনেস্কোর পরিকল্পনায় গঠিত ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচি অনুযায়ী প্রাণী এবং উদ্ভিদ, সেই সঙ্গে আণুবীক্ষণিক জীবদের বৈচিত্র্য এবং অখণ্ডতা রক্ষা করা হবে এই প্রকল্পের মাধ্যমে, এই কর্মসূচির মাধ্যমে। বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং পরিবেশীয় গবেষণা করার ক্ষেত্রে সাহায্য করা হবে। শিক্ষা, জ্ঞানার্জন এবং ট্রেনিংয়ের সুযোগ তৈরি করা হবে এই জোনটাতে। অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ অনেকটা শিক্ষার ক্ষেত্রে সাহায্য করে, গবেষণার ক্ষেত্রে সাহায্য করে। শিক্ষা, গবেষণা, পরীক্ষা নিরীক্ষা এই সব ক্ষেত্রে সাহায্যের জন্য বায়োস্ফিয়ার রিজার্ভ জোন তৈরি করা হয়েছে। এর কতগুলো অঞ্চলে ভাগ রয়েছে, এটা তোমরা ক্লাস 10-এও পড়ে এসছো। সবশেষে আলোচনা করব এই যে জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি, আজকে তার হ্রাসের কারণ কি। কারণগুলো আমরা জানি, প্রত্যেকেই কম বেশি আমরা জেনে ফেলেছি ইতিপূর্বে। প্রাকৃতিক বিপর্যয়, খরা, বন্যা, তুষারপাত, ভূমিকম্প, দাবানল, এইগুলোর দ্বারা আক্রান্ত হয়ে বিস্তীর্ণ এলাকার জীববৈচিত্র্য মাঝে মধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমরা কিছুদিন আগেই শুনেছ আমাজনের জঙ্গলে দীর্ঘদিন ধরে দাবানল জ্বলার ফলে কত উদ্ভিদ, কত প্রাণী প্রজাতি ধ্বংস হয়ে গেছে। অরণ্য ধ্বংস, শহর ও শিল্পায়নের প্রভাবে অরণ্য ধ্বংস জীববৈচিত্র্যের আবাসস্থলকে সংকুচিত করে ফেলেছে। আর জীবকুল তাদের অস্তিত্ব নিয়ে আজকে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। পরিবেশের পরিবর্তন তো ঘটছেই। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, ক্রমান্বয়ে বিশ্ব উষ্ণায়নের শিকার হচ্ছে আমরা। এই পরিবর্তন, পরিবেশের মধ্যে যে পরিবর্তন আসছে, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারার জন্য বহু প্রাণী এবং উদ্ভিদ অকালে অবলুপ্ত হয়ে যাচ্ছে। চোরা শিকারীর অত্যাচার, এটা যুগে যুগে রয়েছে। আইন থাকলেও মানুষের লোভ এবং লালসা এত বেশি যে তারা নির্বিচারে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাণী হত্যা ও গাছ কাটার ফলে
আর জীববৈচিত্র্য বিপন্ন। আন্তর্জাতিক ব্যবসা, আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা বাড়ানোর জন্য, মুনাফা লাভের জন্য প্রাণীর চামড়া, দাঁত, শিং প্রভৃতি বিদেশের বাজারে বহুমূল্যে রপ্তানি করার লোভে মানুষ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীদেরকে নির্বিচারে আজ হত্যা করছে। একবার ভেবেও দেখে না যে এই প্রজাতিটি বর্তমানে পৃথিবীতে তার অবস্থা কীরকম, কত সংখ্যায় রয়েছে, প্রজাতিটা আদৌ তার অস্তিত্ব টিকাতে পারবে কিনা। আর সবশেষে হচ্ছে বিদেশি প্রজাতির অনুপ্রবেশ। বিভিন্ন কারণে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটে যায় বিভিন্ন বাস্তুতন্ত্রে। কোনো একটা অঞ্চলে বা পরিবেশে বা বাস্তুতন্ত্রে যদি বাইরের কোনো প্রজাতি এসে ওখানে প্রবেশ করে এবং সে যদি ওখানে দ্রুতগতিতে খাপ খাইয়ে নেয়, তার বংশবিস্তার যদি সে দ্রুতগতিতে করতে থাকে, তখন সেইখানকার যে স্থানীয় প্রজাতি, যারা আঞ্চলিক প্রজাতি, তারা আস্তে আস্তে করে বিলুপ্তির পথে চলে যায়। এই গেল জীববৈচিত্র্যের হ্রাসের কারণ। এবং মোটামুটি বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য অধ্যায়টি তোমরা এই আলোচনা থেকে বুঝে গেছো। আশা করি কোথাও সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে বললাম, যোগাযোগ করবে। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবে। আমি তখন তোমাদেরকে সেই সমস্যা সমাধানের পথ দেখিয়ে দিতে পারবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট